হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজ থেকে আমাদের 3টি স্পেশাল ক্লাস হবে। সেই স্পেশাল ক্লাসের মধ্যে হচ্ছে আজকে একটি ক্লাস, যেটা পেপার 2 ক্লাস। পেপার 2 ক্লাসের জন্য আরও 3টি ক্লাস হবে। 3টি ক্লাসের মধ্যে আজকে যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে 15টি কোয়েশন ডিসকাস করব। পরের ভিডিওতে আরও 15টি কোয়েশন ডিসকাস করব। আর এরপরে একটি ম্যারাথন দেব। কমপ্লিট যতটুকু পড়েছিলেন সেই কমপ্লিট রিভিশনের জন্য একটি ম্যারাথন ক্লাস দেব পেপার 2-র জন্য। আর যে পেপার 1-এর যে ম্যারাথন ক্লাস আছে সেটা দেখবেন। আর পেপার 1-এর মধ্যে আরও একটি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন। ম্যারাথনের আগের যেটা ভিডিও ছিল, এই ভিডিওগুলো দেখলে আপনার যদি এতদিন না পড়েন তাহলে সেই পড়াগুলো এক ভিডিওর মধ্যে থেকেই কমপ্লিট হয়ে যাবে। যে 2-3টি ম্যারাথনের ভিডিও থাকবে সেই ভিডিওগুলি থেকে, সেই পেপার 1-এর যে ভিডিও আছে সেই ম্যারাথন লিঙ্ক দেওয়া থাকবে নিচে, আপনারা দেখতে পারবেন। আর বাকি যে ভিডিওসগুলো থাকে দেখে নেবেন। আজকে যে প্রথম কোয়েশ্চন, কোচিকুটিতে একটি বিশেষ জনজাতির বলা মালয়ালম সেই একই জায়গায় অন্যান্যদের বলা মালয়ালম থেকে কিছুটা ভিন্ন। এই বিশেষ জনজাতির বলা মালয়ালম কি নামে পরিচিত? মানে কোচিকুটিতে একটা বিশেষ কমিউনিটি আছে, তারা কি করে মালয়ালম বলে। আর সেই একই জায়গার মধ্যে আরও এক কমিউনিটি আছে, তারা কি করে, তারা আবার এই মালয়ালমটাকেও বলে, কিন্তু তাদের থেকে কিছুটা একটা ডিফারেন্ট আছে। এটা কি নামে জানা যায়? দুই ধরনের মালয়ালম। এটা কি একই মালয়ালমের কথা বলা হচ্ছে, একটি ভাষার কথা বলা হচ্ছে? দুই ধরনের মালয়ালম, টু ভ্যারাইটিস অফ মালয়ালম। মালয়ালমের আঞ্চলিক উচ্চারণ রীতি, রিজনাল ডায়ালেক্ট অফ মালয়ালম। মালয়ালমের সামাজিক উচ্চারণ রীতি, সোশিয়াল ডায়ালেক্ট অফ মালয়ালম। এগুলি দুটি পৃথক ভাষা। এগুলি কখনো দুটি পৃথক ভাষা নয়, মানে আলাদা আলাদা। একই জায়গার মধ্যে এক একজনের এক জায়গার থেকে আরেক জায়গার ভাষাটা একটু ভিন্ন। এটা জানা যায় সোশিয়াল ডায়ালেক্ট অফ মালয়ালম। অপশন 3টা হচ্ছে সঠিক, মানে সমাজের যে উচ্চারণ রীতি সেই কথাটা বলা হয়েছে। মালয়ালমের সামাজিক উচ্চারণ রীতি, সোশিয়াল ডায়ালেক্ট অফ মালয়ালম, বিশেষভাবে একটি ভাষার সামাজিক বা সাংস্কৃতিক পার্থক্যের উপর ভিত্তি করে ভিন্ন উচ্চারণ এবং শব্দের ব্যবহারকে বোঝায়। এই যে ভিন্ন উচ্চারণ, একটু উচ্চারণের মধ্যে তফাৎ থাকতে পারে, এটার কথা বলা হচ্ছে। তাই এটি সঠিক অপশন হচ্ছে অপশন 3, সোশিয়াল ডায়ালেক্ট অফ মালয়ালম। কোয়েশ্চন নাম্বার 2, নিচের শিখন কার্যটি বিভিন্ন দলের শিক্ষার্থীদের দেওয়া হলো, খুঁজে বের করো। এই অভিধান শিখন কার্যে ভোকাবুলারি লার্নিং অ্যাক্টিভিটি কি নামে পরিচিত? শব্দ এবং ভাব প্রকাশক শব্দগুচ্ছ, ফ্রেজ খুঁজে বের করা, যা নিচে প্রদত্ত শব্দগুলির সাথে সম্পর্কিত। মানে এই যে শব্দগুলি আছে এর সাথে সম্পর্কিত। পরিবার, সম্পর্ক, অনুভূতি। পরিবার বলতে ফ্যামিলি, সম্পর্ক বলতে রিলেশন, আর অনুভূতি বলতে ফিলিংস। শব্দমূল বা ধাতু সংক্রান্ত শব্দ তালিকা, থিমেটিক ভোকাবুলারি। শব্দগুচ্ছ, ওয়ার্ড ক্লাস্টার। শব্দগুচ্ছ শব্দ তালিকা, ক্লাস্টার ভোকাবুলারি, শব্দজাল, ওয়ার্ড ওয়েব। এই যে বাকিগুলো অপশন যে এইভাবে ভোকাবুলারি শেখানোর জন্য এইভাবে, যেমন COW কাও দেওয়া হয়, আর এরপরে DOG এইভাবে যখন শেখানো, এগুলোকে ক্লাস্টার ভোকাবুলারি এটা এসব বলতে পারবেন, বা ওয়ার্ড ক্লাস্টার। এইভাবে যখন শব্দজাল দিয়ে শেখানো এগুলি। এই যে পরিবার, পরিবার হচ্ছে একটা থিম। EBS এর মধ্যে থিম আছে 6টি থিম। থিমের মধ্যে প্রথম থিমটা কি? ফ্যামিলি। ফ্যামিলি, পরিবার মানে একটা থিম। আর এইগুলি হচ্ছে সম্পর্ক, অনুভূতি। ফ্যামিলির মধ্যে সম্পর্ক থাকবে, ফিলিংসও থাকবে, এটা থিমের সাথে রিলেটেড। এগুলি কি? থিমেটিক ভোকাবুলারি। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 3, এখানে দেওয়া হয়ে গেছে 108। এগুলো একটু বুঝে নেবেন। যে ভাষা আমরা দিনের পর দিন মৌখিক সংযোগ সাধনে ব্যবহার করি সেটিকে কি নামে জানা যায়? ধারণা সংক্রান্ত শৈক্ষিক ভাষা যোগ্যতা, ক্যাল্প। ক্যাল্পের ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই ফুল ফর্মটা আসে। প্রাথমিক ব্যক্তিভিত্তিক সংযোগ সাধন দক্ষতা, বিক্স। বিক্সের ফুল ফর্ম আসে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। সংযোগ সাধনকারী ভাষা দক্ষতা, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল। ব্যক্তিভিত্তিক ভাষা কুশলতা, ইন্টারপার্সোনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এখানে দুইটি কনসেপ্ট আছে, বিক্স আর ক্যাল্প। এই দুইটি কনসেপ্ট জানার দরকার আপনার। বিক্স, যখন আপনি যে ডে টু ডে কনভারসেশন করেন, আপনার বন্ধুদের সাথে কথাবার্তা বলেন, আপনার ঘরের মানুষের সাথে কথাবার্তা বলেন, আপনি ফোনের মধ্যে কথাবার্তা বলেন, এই যে ডে টু ডে কনভারসেশন, যে দিনের পর দিন মৌখিক সংযোগ সাধনের জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে বিক্স। অপশন 2টা হচ্ছে কারেক্ট। আর ক্যাল্প, ক্যাল্প হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ। কগনিটিভ বলতে যে আপনার
একাডেমিক রিলেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, আপনার বইয়ের সাথে যে রিলেটেড ল্যাঙ্গুয়েজ যে থাকবে, ফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো যেগুলি থাকবে, তখন সেটা হবে ক্যাল্প। একাডেমিক রিলেটেড হবে তখন ক্যাল্প হবে। কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ সায়েন্টিস্টের বিষয় নিয়ে কিছু হচ্ছে, তখন আপনার ক্যাল্প লাগবে। কিন্তু যে আপনি দিনের পর দিন যেটা বন্ধুদের সাথে কথাবার্তা বলছেন, অন্যান্যদের সাথে কথাবার্তা বলছেন, ডে টু ডে কনভারসেশন, সেটা হচ্ছে বিক্স। তাই অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নম্বর 109। মাধ্যমিক স্তরের একজন শিক্ষিকা একটি পাঠ ছোট গল্প দিলেন এবং পাঠটিতে পড়তে বললেন এবং দৃষ্টিভঙ্গি ও বিচারের দিক থেকে পাঠটির অর্থ এবং ধারণা আলোচনা করতে বললেন। শিক্ষিকা শিক্ষার্থীদের মধ্যে কিসের বিকাশ ঘটাতে চেয়েছেন? জটিল সাক্ষরতামূলক দক্ষতা, ক্রিটিক্যাল লিটারেসি স্কিল, জটিল শিক্ষানীতি, ক্রিটিক্যাল পেডাগজি অ্যাপ্লাই করেছেন, জটিল ভাষা বিকাশ, ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, উচ্চতর মানের ভাষা দক্ষতা, হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল। হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিলের সাথে আপনার যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা আছে সেটা লাগবে। আর ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল বা সবচেয়ে সেন্সিটিভ পিরিয়ড আর্লি চাইল্ডহুড যেটা আছে সেটাকে বলা হয়। এখানে ক্রিটিক্যাল পেডাগজির কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে জটিল সাক্ষরতামূলক দক্ষতা বা ক্রিটিক্যাল লিটারেসি স্কিল। অপশন 1 যেটা সেটা 4 দিয়ে দেওয়া আছে, আমি যেটার মধ্যে দাগ দিয়েছি সেটা হচ্ছে সঠিক। জটিল সাক্ষরতামূলক দক্ষতা, ক্রিটিক্যাল লিটারেসি স্কিল। এই যে ক্রিটিক্যাল লিটারেসি স্কিল বা জটিল সাক্ষরতামূলক দক্ষতা হলো পাঠের গভীর বিশ্লেষণ, অর্থ উপলব্ধি এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা। শিক্ষিকা এখানে শিক্ষার্থীদেরকে কেবল পাঠ্যবস্তু বুঝতে সাহায্য করছেন না, বরং সেই পাঠ্যবস্তুকে সমালোচনামূলকভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করার জন্য প্রস্তুত করেছেন। তাই এর জন্য হচ্ছে ক্রিটিক্যাল লিটারেসি স্কিল। অপশন 1 যেটা সেটা সঠিক। কোয়েশ্চেন নম্বর 110। শিক্ষণ ব্যাকরণ বিকাশমুখী জ্ঞান হলো। বিকাশমুখী জ্ঞান বলতে প্রসিচুয়াল নলেজ আছে, সেই প্রসিচুয়াল নলেজের কথা বলা আছে। একটি হচ্ছে প্রসিচুয়াল নলেজ আর একটি হচ্ছে ডিক্লেয়ারেটিভ নলেজ। ডিক্লেয়ারেটিভটা নলেজটা যখন আপনি গ্রামার আর যে থিওরি থাকবে সেই থিওরিটা যখন শিখবেন, রুলটা যখন শিখবেন, তখন সেটা হবে ডিক্লেয়ারেটিভ নলেজ। আর প্রসিচুয়াল নলেজ যখন আপনি ইউজ করবেন, অ্যাপ্লাই করবেন, তখন সেটা হবে প্রসিচুয়াল নলেজ। বিকাশমুখী জ্ঞান হলো কীভাবে ব্যাকরণের প্রশ্ন করতে হবে তা জানা, মানে আপনি অ্যাপ্লাই করছেন, ইউজ করছেন কীভাবে সেটা। ব্যাকরণ বিষয় সম্পর্কে জ্ঞান, সেটা হচ্ছে আপনার ডিক্লেয়ারেটিভ নলেজ। ব্যাকরণ বিষয়গত নিয়মগুলি জানা, যখন আপনি নিয়ম জানবেন বা রুলগুলো শিখবেন তখন সেটা হবে ডিক্লেয়ারেটিভ নলেজ। ভাষা এবং তার সংস্কৃতি জানা, এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 1। কীভাবে ব্যাকরণের প্রশ্ন করতে হয় তা জানা, মানে কীভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন সেটার কথা বলা হচ্ছে। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নম্বর 111। সপ্তম শ্রেণীর একজন শিক্ষিকা জোড়বদ্ধ কার্য প্রক্রিয়ার আয়োজন করলেন, যাতে জোড়গুলিকে 10টি বাক্য সম্বন্ধিত একটি গল্প দেওয়া হলো। জোড়ের একজন প্রথম বাক্যটি জুড়ে পড়বে এবং জোড়ের অন্যজন সেই বাক্যটি লিখবে। এরপর জোড়ের অন্যজন দ্বিতীয় বাক্যটি জুড়ে পড়বে এবং জুড়ের প্রথমজন সেই দ্বিতীয় বাক্যটি লিখবে, মানে একজন বলবে আর একজন লিখবে। এইভাবে জোড়গুলি পুরো গল্পটি সম্পূর্ণ করবে। 10টা সেন্টেন্সের একটা স্টোরি থাকবে, সেটা একজন যে জোড়ার মধ্যে একজন বলবে, একজন লিখবে, আরেকজন বলবে, আরেকজন লিখবে। এই যে এটা পরবর্তীতে তারা তাদের লেখার সাথে প্রদত্ত মূল পাঠটি তুলনা করবে, যে প্রথমে যে স্টোরি ছিল সেটার সাথে তারা তুলনা করবে। এই প্রক্রিয়া কি নামে পরিচিত? পারস্পরিক লিখন, পারস্পরিক শ্রবণ, বাক্য শ্রুতি লেখন, পারস্পরিক শ্রুতি লেখন। এটা হচ্ছে পারস্পরিক শ্রুতি লেখন। পারস্পরিক শ্রুতি লেখন বলতে এখানে তাদের যে লিসেনিং স্কিল বা তাদের যে রাইটিং স্কিল, এর দুটি তাদের ডেভেলপড হবে এই জায়গা থেকে। এই প্রক্রিয়াটিতে পারস্পরিক শ্রুতি লেখন বা মিউচুয়াল ডিকটেশন নামে পরিচিত। এখানে দুইজন শিক্ষার্থী একে অপরের পাঠ্যাংশ শুনে, মানে একজন আরেকজনের কথা শুনে এবং লিখে পুরো গল্পটি সম্পূর্ণ করে, যা তাদের শ্রবণ এবং লেখার দক্ষতা উন্নত করে। তাদের যে রাইটিং আর তাদের যে লিসেনিং সেটার ডেভেলপ করবে। এই যে মিউচুয়াল ডিকটেশন যেটা আছে, এটা সঠিক অপশন হচ্ছে অপশন 4। কোয়েশ্চেন নম্বর 112। নিচের কোনটি সাংকেতিক ভাষা সাইন ল্যাঙ্গুয়েজের জন্য সত্য না? সাইন ল্যাঙ্গুয়েজকে NEP 2020 বলেছে যে প্রমোট করার জন্য। আর প্রাইমারি ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। প্রাথমিক ভাষা হচ্ছে চিহ্ন ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। সাংকেতিক ভাষার অনেক বৈচিত্র্য আছে, অনেক ভ্যারাইটিস আছে। সাংকেতিক ভাষা ঠিক আছে, মানে অনেক ভ্যারাইটিস আছে সাংকেতিক ভাষা। এক এক
আলাদা আলাদা কান্ট্রির মধ্যে আলাদা আলাদা হতে পারে। সাংকেতিক ভাষার স্বাভাবিক ভাষা মানে সাইন ল্যাঙ্গুয়েজ ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সাংকেতিক ভাষার কোনো ব্যাকরণ নেই, মানে সাইন ল্যাঙ্গুয়েজের কোনো গ্রামার নেই। সাংকেতিক ভাষার একটি ব্যাকরণ আছে, সাইন ল্যাঙ্গুয়েজের একটি ব্যাকরণ আছে, এটা ঠিক আছে। কিন্তু যে অপশন 3 সাইন ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাকরণ নেই, এটা হচ্ছে ভুল। সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাকরণ আছে। অপশন 3টা হচ্ছে সঠিক। কোনটি সত্য না বলেছে, যেটা সত্য না সেটা হচ্ছে অপশন 3। সাংকেতিক ভাষার কোনো ব্যাকরণ নেই, সাইন ল্যাঙ্গুয়েজের কোনো গ্রামার নেই। সাইন ল্যাঙ্গুয়েজের গ্রামার আছে। সাইন ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ধরনের অনেক জায়গায় হতে পারে। এই 3টি অপশন আপনি জেনে রাখবেন। আর যে কারণ অন্যান্য সাইন ল্যাঙ্গুয়েজ থেকে আরও বেজান কোয়েশন এসেছে তাই বলছি। সাংকেতিক ভাষা একটি সুস্পষ্ট ব্যাকরণ থাকে যা তাদের ভাষাগত কাঠামো এবং নিয়মাবলী নির্ধারণ করে। কোয়েশ্চন নম্বর 113, নিচের কোনটি ত্রিভাষা নীতি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ক্ষেত্রে সত্য? মাতৃভাষা গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে আঞ্চলিক ভাষা, ইংরেজি হিন্দি গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে স্থানীয় ভাষা, মাতৃভাষা গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে হিন্দি ভাষা। প্রথম ভাষা মাদার টাং রূপে, মাদার টাঙ্গে আপনি হিন্দি নিয়ে নেবেন। যদি আপনার বাংলা থাকে তাহলে আপনার বাংলায় মাদার টাং হবে, আর যদি হিন্দি থাকে তাহলে প্রথম ভাষা আপনার হিন্দি থাকবে। মাতৃভাষা গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে ইংরেজি ভাষা। আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ দিয়ে দেবেন, কখনো না ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে হিন্দি দিবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা আপনার যেটা মাদার টাং থাকবে বা গৃহের ভাষা থাকবে সেটাকে দেবেন। অপশন 1 হচ্ছে সঠিক। মাতৃভাষা গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে আঞ্চলিক ভাষা। ত্রিভাষা নীতি অনুযায়ী শিক্ষার মাতৃভাষা বা গৃহের ভাষা, দ্বিতীয় ভাষা হিসেবে একটি আঞ্চলিক ভাষা এবং তৃতীয় ভাষা হিসেবে একটি জাতীয় বা আন্তর্জাতিক ভাষা ব্যবহার করা। এই যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বিদ্যালয়ের এই শিক্ষাটাকে ব্যবস্থাকে ভাষাটাকে জানা যায় থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নামে জানা যায়। এটা কোয়েশন আসে। এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সবার প্রথম এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ডিসকাস করেছিল কুটারি কমিশন 1964 এর মধ্যে। এর মধ্যে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর থার্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে মাদার টাং থাকবে বা রিজনাল ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, এগুলি থাকবে। সবার প্রথমে মাদার টাং থাকতেই লাগবে। আর যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য যাদের যে মাদার টাং বাংলা, সেই বাংলার জন্য তারা হিন্দি নিতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, বা ইংলিশ নিতে পারে যাদের বাংলা মাদার টাং থাকবে। আর যাদের হিন্দি মাদার টাং থাকবে তারা ইন্ডিয়ার যে স্টেটের যে আদার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে বা ইংলিশটাকে নিতে পারবে। যে MIL আছে বা MIL বা যে ইংলিশ, এটাকে নিতে পারবে হিন্দি স্টেটের জন্য। আর থার্ড ল্যাঙ্গুয়েজটাকে আপনি হিন্দি বা ইংলিশ যে কোনো একটি নিতে পারেন। বা 22টি ভাষার মধ্যে, যে কনস্টিটিউশনের মধ্যে 8 শিডিউলের মধ্যে 22টি ভাষা আছে, সেই 22টি ভাষা থেকে আপনি যে কোনো একটি ভাষা নিতে পারেন। সবার প্রথমে যেটা থাকবে সেটা হবে মাদার টাং। এই মাদার টাংটাকে আপনি যদি ক্যাপচার করতে পারেন তাহলে বাকিগুলো কোয়েশন দেখেই সলভ করতে পারবেন। এই যে কোয়েশনের মধ্যে দেখেন প্রথমে ইংরেজি কখনো প্রথমে হবে না, প্রথমে হবে মাতৃভাষা, তাই এই অপশন ভুল। মাতৃভাষা ঠিক আছে, গৃহভাষা ঠিক, প্রথম ভাষা রূপে হিন্দি ভাষা, যে আপনি প্রথম ভাষা রূপে হিন্দি ভাষা নেবেন না, এটা ভুল। মাতৃভাষা গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে ইংরেজি ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে আপনি ইংলিশ দিয়ে দেবেন, হবে না, এর জন্য ভুল। মাতৃভাষা গৃহের ভাষা, প্রথম ভাষা রূপে আঞ্চলিক ভাষা, এর সঠিক অপশন হচ্ছে অপশন 1। কোয়েশ্চন নম্বর 114, সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য বা রিমিডিয়াল টিচিংটা কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য যাদের ভাষা শিক্ষণে কোনো বিশেষ ক্ষেত্রে মনোযোগ প্রয়োজন তাদের জন্য। সেই শিক্ষিকাদের জন্য শিক্ষার্থীরা ভাষা শিক্ষণে যাদের শিক্ষণ প্রণালী আধুনিকরণের প্রয়োজন, যারা মডার্নাইজ করবে তাদের যে শিক্ষণ ব্যবস্থায়, শিক্ষণ প্রণালীর মধ্যে, মেথডের মধ্যে, তাদের জন্য সংশোধনমূলক শিক্ষণ। সে শিক্ষার্থীদের এবং শিক্ষিকাদের উভয়ের জন্য, স্টুডেন্টের জন্য প্লাস শিক্ষকের জন্য, যাদের শিক্ষণ পদ্ধতির অনুজাত এবং আধুনিকরণ উন্নতির সাধনের প্রয়োজন, মানে যাদের ইমপ্রুভমেন্টের দরকার, তাদের জন্যই সংশোধনমূলক টিচিং। ভাষা পরীক্ষায় অধিক মান অর্জনের জন্য, যে মার্কসটা বেশ আসে সেই জন্য সংশোধনমূলক শিক্ষণ করানো হয়, সেই জন্য না। অপশন 3টা হচ্ছে সঠিক।
এই যে কোয়েশনের যে নাম্বারগুলো উল্টাপাল্টা, এর কারণ হচ্ছে কোয়েশন পেডাগজি শুরু হয় 106 থেকে, বা কোনো বছর 91 থেকে শুরু হয়ে যায়। 106 থেকে এই পেপারের মধ্যে, তাই একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আমি প্রথমে 106 থেকে 2-3টি নাম্বার 1-2 দিয়েছিলাম, কিন্তু পরে ভুলে গেছি বাকিগুলো নাম্বারটা চেঞ্জ করার জন্য। তাই এগুলো দেখে আপনারা কোনো কনফিউশনের মধ্যে পড়বেন না। কোয়েশ্চেন নম্বর 115, শিক্ষণের একটি পদ্ধতি যাতে একজন শিক্ষিকা এবং 4জন শিক্ষার্থী পৃথক পৃথক ভূমিকা সম্পন্ন একটি সহযোগী শিক্ষণ দল গঠন করে পাঠটির বিষয়ের উপর সংকলাপ গঠন করা হয়, যা পারস্পরিক সহযোগিতামূলক পরিস্থিতিতে সৃষ্টি করে যাতে পঠন বোধগম্যতার উন্নতি সাধন ঘটে। এই পদ্ধতিটিকে বলা যেতে পারে পারস্পরিক সহযোগিতা। এখানেই আমাদের একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে পারস্পরিক সহযোগিতা। এই কথাটা যে ইন্টারেকশনটা ইম্পর্টেন্ট কে দিয়েছেন, বাইগসকি দিয়েছেন। এখানে কি গ্রামার ট্রান্সলেশন মেথড রয়েছে বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গঠনমূলক আবেদন, রেসিপ্রোকাল টিচিং, আদর্শ পঠন, মডেল রিডিং। এখানে গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে যে ভাষা আপনি পড়ান সেটাকে আপনি ট্রান্সলেট করে পড়ান, মাতৃভাষাকে অনেক প্রয়োগ করেন, সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। এই যে ট্রান্সলেশন মেথডের ভিডিও আমি যে ম্যারাথন দেব, সেই ম্যারাথনের মধ্যে আমি কমপ্লিট করব। আপনারা হয়তো পেপার 1-এর ম্যারাথনের মধ্যে পাবেন কিংবা পেপার 2 ম্যারাথনের মধ্যে পাবেন। আপনারা দুটি ম্যারাথন দেখবেন। ম্যারাথনের মধ্যে আমি সব কিছু অ্যাড করার চেষ্টা করব। 4টি কোয়েশ্চেন পেপার ডিসকাস করব ম্যারাথনের মধ্যে, আর ভালোভাবে চেষ্টা করব যাতে এই 4টি থেকে আপনার যেন কমপ্লিট হয়ে যায়। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে স্ট্রাকচারটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়। মডেল রিডিং আর রেসিপ্রোকাল টিচিং এটা ডিসকাস করব। এটার সঠিক অপশন হচ্ছে রেসিপ্রোকাল টিচিং, আর এই রেসিপ্রোকাল টিচিংটা বাইগসকি দিয়েছেন। এই পদ্ধতি অন্যান্য শিক্ষণ রেসিপ্রোকাল টিচিং নামে পরিচিত। এতে শিক্ষক এবং শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে, যেখানে শিক্ষার্থীগুলি পৃথক পৃথক ভূমিকা পালন করে এবং একে অপরের সাথে সহযোগিতা করে পাঠের বিষয়বস্তু নিয়ে সংকলাপ গঠন করে, যা পঠন বোধগম্যতা উন্নত করতে সাহায্য করে। আর যে মডেল রিডিং যেটা বা আদর্শ পঠন, এটা অনেকবার আসে এই এমসিকিউর মধ্যে উল্টোপাল্টো করে দেওয়ার জন্য এটা দিয়ে দেয়। মডেল রিডিংটা হচ্ছে একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক পাঠটি সঠিকভাবে এবং প্রাঞ্জলভাবে পড়ে দেখান। মানে তিনি প্রথমে একবার মডেল হিসাবে দেখান, মানে একবার তিনি প্রথমে পড়ে শোনাবেন তাদেরকে, যাতে প্রনাউন্সিয়েশন প্রত্যেক কিছু ঠিক করে তিনি একবার পড়ে শোনাবেন, যা শিক্ষার্থীদেরকে সঠিক উচ্চারণ, বক্তৃতার ছন্দ এবং ভাষার শৈলী বুঝতে সহায় করে। এই পদ্ধতি শিক্ষার্থী সাধারণত শিক্ষকের পড়ার স্টাইল অনুসরণ করে তাদের পঠন দক্ষতা উন্নত করে। শিক্ষক যে স্টাইলে পড়াচ্ছেন তারা সেই স্টাইলটা দেখে পড়ার চেষ্টা করে, পঠন দক্ষতা উন্নত করে এবং পাঠের সঠিক বোঝাপড়া অর্জন করে। এটা হচ্ছে মডেল রিডিং। কোয়েশ্চেন নম্বর 116, একজন ভাষা শিক্ষিকা ইংরেজিতে একটি গল্প বললেন এবং শিক্ষার্থীদের তাদের যে ভাষা জানা রয়েছে সেই ভাষায় এবং তারপর ক্লাসে যে ভাষা ব্যবহৃত হয় সেই ভাষায় গল্পটি বলার জন্য দলবদ্ধ হয়ে কাজ করতে বললেন। এই শিক্ষা বিজ্ঞানগত পদ্ধতি নামে কি পরিচিত? ভাষান্তরীকরণ, ট্রান্সল্যাঙ্গুয়েজিং, মাল্টিলিঙ্গুয়াল পলিসি, মাল্টিলিঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে আপনি যে ভাষাটা যে অটোমেটিক গ্রহণ করেন, অটোমেটিক শিখে যান, যে ভাষা আপনার মাতৃভাষা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটার সঠিক অপশন হচ্ছে ট্রান্সল্যাঙ্গুয়েজিং। ট্রান্সল্যাঙ্গুয়েজ মানে আপনি বিভিন্ন ভাষাকে একসাথে ইউজ করেন, সেটা হচ্ছে এই শিক্ষা বিজ্ঞানগত পদ্ধতি বা ভাষান্তরীকরণ বা ট্রান্সল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। ভাষান্তরীকরণ হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা তাদের জানানো বিভিন্ন ভাষার মধ্যে সীমানা অতিক্রম করে এবং বিভিন্ন ভাষার সংমিশ্রণ ব্যবহার করে, মানে অনেকটি ভাষা মিলিয়ে ব্যবহার করে শিখতে ও যোগাযোগ করতে পারে। এতে এক ভাষা থেকে অন্য ভাষায় গল্প বলার মাধ্যমে ভাষার ব্যবহারের নমনীয়তা এবং ভাষার মধ্যে সংযোগ তৈরি করে। এটাই হচ্ছে ট্রান্সল্যাঙ্গুয়েজ, যে ম্যাশ আপ টু অর মোর ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন নম্বর 117, একজন শিক্ষার্থী সংবাদপত্রের সংবাদগুলি পড়ে একটি বিশেষ তথ্য জানতে চাইলেন। এই পঠন কী নামে পরিচিত? ক্রিটিক্যাল রিডিং, স্কিমিং, স্ক্যানিং, স্টাডি স্কিল। ক্রিটিক্যাল রিডিং যখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন তখন আপনি ক্রিটিক্যাল রিডিং করবেন। স্কিমিং যখন আপনি জাস্ট একটা জেনারেল আইডিয়া নেওয়ার জন্য পড়বেন বা জিস্ট নেওয়ার জন্য পড়বেন তখন আপনি স্কিমিং করবেন। স্ক্যানিং এখানে আপনি স্পেসিফিক ইনফরমেশন যেটা আছে স্পেসিফিক ইনফরমেশনটা জানতে চেয়েছেন, তাই এখানে আপনি স্ক্যানিং করবেন। অপশন 3টা হচ্ছে সঠিক।
আর স্টাডি স্কিল যে একটি আছে নোট মেকিং, একটি আছে নোট টেকিং। নোট টেকিং যখন কোনো একটা লেকচার চলছে সেই চলাকালীন আপনি যখন একটা নোট নেবেন তখন সেটা হবে নোট টেকিং। মানে এখন যে ভিডিও চলছে, ভিডিও চলার সাথে সাথে যদি আপনি কোনো পয়েন্ট করে যাচ্ছেন তখন আপনি নোট টেকিং করছেন। আর নোট মেকিং যখন আপনার যে ভিডিও দেখা শেষ হয়ে যাবে, আপনি যে মেইন পয়েন্টগুলো লিখেছেন সেই পয়েন্টগুলির মধ্যে আপনি ভালোভাবে একটু বুঝিয়ে আরও কিছু অ্যাড করবেন বা অনেক ডিসকাশনের সহিত আপনি সেটা নোট লিখবেন, আপনার মন দিয়ে আপনার মনোযোগ সহকারে নোট বানাবেন, তখন সেটা হবে নোট মেকিং। আর এই নোট মেকিংকে বলা হয় স্টাডি স্কিল বা গ্যাদারিং স্কিল। কোয়েশ্চন নাম্বার 118, আন্তর্ভাষিক শনাক্তকরণ ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশনটা কি? শিক্ষার্থী বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য ভাষার কিছু বৈশিষ্ট্য সদৃশ্য মানে সিমিলারিটি, যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আর শিক্ষার্থীদের জাজমেন্ট, যেটা লার্নারের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে আর যে টার্গেট ল্যাঙ্গুয়েজ তাদের থাকবে সেটার মধ্যে সিমিলারিটিস থাকে, সেটা হচ্ছে ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশন। শিক্ষার্থীদের বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য ভাষার কিছু বৈশিষ্ট্য অসদৃশ্য, মানে লার্নার্সদের জাজমেন্ট এটা হয় যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আর যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটার মধ্যে কিছু একটা ডিসিমিলারিটিস আছে, সেটা ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশন। শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষাগত জ্ঞান দ্বিতীয় ভাষা শিক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে বাধা দেয়। শিক্ষার্থীর বুঝ যে বহু ভাষা শিক্ষণ বিবিধ যোগ্যতাকে নিশ্চিত করে, যে মাল্টিলিঙ্গুয়ালটা বিবিধ যোগ্যতাকে নিশ্চিত করবে, এটা ইন্টারলিঙ্গুয়াল আইডেন্টিফিকেশন হচ্ছে যে শিক্ষার্থীর বিচার যে স্থানীয় ভাষার কিছু বৈশিষ্ট্য এবং লক্ষ্য ভাষার কিছু বৈশিষ্ট্য সদৃশ্য, মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ আর টার্গেট ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু একটা সিমিলারিটিস আছে, সেটা শিক্ষার্থী বিচার করে। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 119, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়া পাঞ্জাবের জলন্ধর থেকে তামিলনাড়ু মদুরাইতে গেল কারণ তার বাবার বদলি হয়ে গেছে, মানে তার বাবার ট্রান্সফার হয়ে গেছে। সে পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে, মানে তার মাদার টাংটা হচ্ছে পাঞ্জাবি, এবং বিদ্যালয়ে ইংরেজি সে দ্বিতীয় ভাষা হিসেবে অধ্যয়ন করে। সে তার প্রতিবেশীর কাছ থেকে শিখে তামিল বলতে এবং পড়তে জানে। এখানে তার জানা ভাষাগুলিকে ভিত্তি করে কোন বিবৃতিটি সত্য? তার পাঞ্জাবি এবং তামিল ভাষা অর্জনের মধ্যে আসে এবং ইংরেজি ভাষা শিখনের মধ্যে আসে। তার তামিল ভাষা অর্জনের মধ্যে আসে এবং ইংরেজি ও পাঞ্জাবি ভাষা শিখনের মধ্যে আসে। তিনটি ভাষা পাঞ্জাবি, তামিল, ইংরেজি ভাষা শিখনের মধ্যে আসে। তার ইংরেজি ভাষা অর্জনের মধ্যে আসে, পাঞ্জাবি এবং তামিল ভাষা শিখনের মধ্যে আসে। এখানে সঠিক অপশন হচ্ছে অপশন 1, তার পাঞ্জাবি এবং তামিল ভাষা অর্জনের মধ্যে আসে এবং ইংরেজি ভাষাটা শিখনের মধ্যে আসে। কারণ ইংরেজি সে স্কুলের মধ্যে গিয়ে শিখছে। যখন আপনি আদার কোনো ল্যাঙ্গুয়েজ যখন স্কুলের মধ্যে বা কোনো ইনস্টিটিউশনের মধ্যে বা ক্লাসের মধ্যে গিয়ে যখন আপনি অ্যাওয়ার থাকবেন, মানে আপনি জানবেন যে আপনি ভাষাটা শিখছেন, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন। আর যে ভাষাটা আপনি অটোমেটিক শিখে যাবেন প্রতিবেশীর কাছ থেকে, ইন্টারাকশনের সাথে বা এনভায়রনমেন্ট থেকে অটোমেটিক অর্জন করে নেবেন, সেটা হবে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন। পাঞ্জাবি আর তামিল সেটা সে অর্জন করেছে কারণ পাঞ্জাবিটা তার মাতৃভাষা ছিল, আর তামিলটা সে এইভাবে শিখলো পার্শ্ববর্তী যে মানুষ ছিলেন, যে তার এনভায়রনমেন্টের যে মানুষ ছিলেন, সেই ভাষা থেকে সে ইন্টারাকশনের সাথে সে ভাষাটা শিখে গেল, তখন তার তামিল ভাষাটাও কী হলো, অ্যাকুইজিশনের মধ্যে এসে গেল। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 120, নিচের কোনটি বিস্তৃত পঠন এক্সটেন্সিভ রিডিংয়ের উদ্দেশ্য নয়? এক্সটেন্সিভ রিডিং যখন আপনি মনোরঞ্জনের জন্য পড়বেন, যখন আপনি ইন্টারেস্টের জন্য পড়বেন, অ্যাপ্রিসিয়েশনের জন্য পড়বেন, প্লেজারের জন্য পড়বেন, তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। রিডিং ফর অ্যাপ্রিসিয়েশন এটা এক্সটেন্সিভ রিডিংয়ের মধ্যে পড়ে। রিডিং ফর এক্সট্রাপোলেশন এটাও এক্সটেন্সিভ রিডিংয়ের মধ্যে পড়ে। রিডিং ফর লার্নিং গ্রামার, যখন আপনি গ্রামার শিখবেন তখন সেটা এক্সটেন্সিভ রিডিংয়ের মধ্যে পড়বে না, তখন ইন্টেন্সিভ রিডিংয়ের মধ্যে পড়বে। রিডিং ফর প্লেজার, আপনি প্লেজারের জন্য পড়ছেন, আনন্দের জন্য পড়ছেন, তখনও আপনি এক্সটেন্সিভ রিডিং করবেন। কিন্তু যখন গ্রামারটা লার্নিং করবেন তখন আপনি মজার জন্য করবেন না,
ইন্টেন্সিভভাবে শিখবেন তখন সেটা হবে ইন্টেন্সিভের উদাহরণ। আর এক্সটেন্সিভ যখন অ্যাপ্রিসিয়েশন, প্লেজার এগুলি থাকবে তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। আর যে এই যে এক্সট্রাপোলেশন আছে, এটা এইভাবে কোয়েশন আসে যে তুমি চিন্তা করো বা তুমি ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট, তোমাকে কল্পনা করতে হবে যে এই ধরনের কোয়েশন, এই ধরনের কী টাইপের কোয়েশন থাকে, তখন সেটা এক্সট্রাপোলেটিভ কোয়েশন থাকে। যে তুমি চিন্তা করো তুমি ওই দিন ওই জায়গায় গিয়েছিলে, এটা কী রকমের কোয়েশন, এটা হচ্ছে এক্সট্রাপোলেটিভ কোয়েশন। আর এটার সঠিক অপশন হচ্ছে অপশন 3টা। ব্যাকরণ শেখানোর জন্য পঠন, তখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। এখানে আমাদের 15টি কোয়েশন ডিসকাস হলো। আর যে পরে একটি ভিডিও থাকবে সেটির মধ্যে 15টি কোয়েশন থাকবে। আর এরপরে একটি ম্যারাথন থাকবে, সেই ম্যারাথনের মধ্যে যে আপনারা যতগুলো পড়েছিলেন সেই পড়ার প্রত্যেক যে ইম্পর্টেন্ট যেগুলো থাকবে প্রত্যেকগুলি আমি অ্যাড করে আর অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এক ম্যারাথনের মধ্যে প্রত্যেকটা কোয়েশন সলভ করতে পারেন। এখানেই আমাদের ভিডিওটি শেষ হলো। ভিডিওটি লাইক করবেন, কারণ এই ভিডিওর জন্য আমার অনেক মেহনত লেগেছিল। এই মেহনতের জন্য একটা লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কারণ এই যে প্রেজেন্টেশনগুলো বানালাম অনেক মেহনত লাগলো। আর বাংলার সাধারণত এইভাবে ক্লাস পাওয়া যায় না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ম্যারাথন দেখার জন্য ওয়েট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না।